আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি উক্ত অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর 1 থেকে 14 পর্যন্ত সমাধান করব। আমাদের উক্ত জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটাতেই পানির স্ফুটনাঙ্কের কথা বলছে। সো আমরা পানির গলনাঙ্ক সম্পর্কে জানি এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে জানি, তাই না? তাহলে আমাদের এই যে গলনাঙ্ক বলতে কি বুঝি? আমাদের পদার্থ যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি গলে যাওয়া, তাই না? সো আমাদের যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন আমরা বলি সেটা গলে গেছে, অর্থাৎ সেটা গলনাঙ্ক। আর যখন তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন আমরা দেখতে পাই যে সেটা হলো গিয়ে বাষ্পীভূত হয়ে গেছে, অর্থাৎ সেটা তার স্ফুটনাঙ্ক। তাহলে আমরা পানির স্ফুটনাঙ্ক বলতে কি বুঝি? যেই চাপে, নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় যে চাপে, যেই তাপমাত্রায় পানিটা আসলে বাষ্পে পরিণত হয় সেটাকেই বলা হয় পানির স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক কত বলতে পারবা? 100°C হলো পানির স্ফুটনাঙ্ক। তো আমাদের দ্বিতীয় প্রশ্নে যদি চলে যাই, বলা হচ্ছে স্ফুটনাঙ্ক কাকে বলে। এবার কিন্তু পানির কথা বলেনি, জাস্ট পানিটাকে স্কিপ করে লিখবা যে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ওই পদার্থের স্ফুটনাঙ্ক। চলে যাব আমাদের গলনাঙ্কতে। গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি বললাম? গলনাঙ্ক বলতে বুঝি এমন জিনিস যেটা হলো গিয়ে কি হবে? গলে যাবে, রাইট? মানে গলবে কোনো কিছু। তাহলে আমাদের কঠিন পদার্থ তরলে যেই তাপমাত্রায় আসলে পরিণত হয় তাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। আমাদের চতুর্থ প্রশ্নতে বলা হচ্ছে বরফের গলনাঙ্ক কাকে বলে। সো দেখো, আগেরটায় গলনাঙ্ক বলছে, এখানে কিন্তু বরফের কথাটা স্পেসিফিকলি বলে দিয়েছে। তাহলে বরফের গলনাঙ্ক কাকে বলে? যেই তাপমাত্রায় বেসিক্যালি বরফটা কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে বরফের গলনাঙ্ক। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে মেরিন ওয়াটার কাকে বলে। আমাদের যে সমুদ্রের মধ্যে পানি থাকে সেটাকেই বলা হয় মেরিন ওয়াটার। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে লোনা পানি কাকে বলে। লোনা পানি বলতে কি বুঝি? লবণাক্ত পানি বুঝি না। সো বেসিক্যালি সমুদ্রের পানিকে আমরা লোনা পানি বলি। যেহেতু আমাদের সমুদ্রের পানির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই আমরা সমুদ্রের পানিকে লোনা পানি বলি। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে পাতন প্রক্রিয়া আসলে কাকে বলে। সো পাতন প্রক্রিয়া কাকে বলে বলো তো? আমরা কি করি? তরলকে হলো গিয়ে অনেক বেশি যখন তাপ দিতে থাকে, ধরো পানিকে তুমি তাপ দিচ্ছ, তাপ দিলে সেটা কি হয়? বাষ্প হয়ে যায়। ভাতের পাতিল যখন হলো গিয়ে ভাত ফুটে তারপরে হাত রাখলে দেখতে পাই না হাতের মধ্যে বিন্দু 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 কণা জমে যাচ্ছে। সো সেই কণাটা দেখো হাতের মধ্যে কিন্তু আবার তরলেই পরিণত হয়ে যাচ্ছে, তরলটা বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পটা আবার তরলে রূপান্তরিত হচ্ছে। সো এই প্রক্রিয়াটা হলো বেসিক্যালি পাতন প্রক্রিয়া। তরল থেকে বাষ্প, এগেইন সেই বাষ্পটা ঠান্ডা হয়ে আবার যদি তরলে রূপান্তরিত হয় তাহলে আমাদের সেটাকে পাতন প্রক্রিয়া বলে। তাহলে এটাকে আমরা কিভাবে আনসার করতে পারি? যে প্রক্রিয়ায় কোনো তরলকে উত্তপ্ত করে সেটা বাষ্পে পরিণত করা হয় এবং পরে সেটাকে আবার ঠান্ডা করে আবার তরলে রূপান্তর করে বিশুদ্ধ যে পদার্থ সেটাকে সংগ্রহ করা হয় তাকে বেসিক্যালি পাতন প্রক্রিয়া বলে। পরবর্তী কোয়েশ্চেনে যদি যাই, বলা হচ্ছে সার্বজনীন দ্রবক কাকে বলে। আমাদের যেসব দ্রবক সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে বেসিক্যালি সার্বজনীন দ্রবক বলা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরিস্রাবণ কাকে বলে। সো পরিস্রাবণ বলতে আমরা কি বুঝি? আমাদের তরল আর কঠিন পদার্থ ধরো একটা মিশ্রণ আছে, সেখান থেকে আমরা যদি কঠিন পদার্থকে আলাদা করে দিই সেটাকেই বলবো পরিস্রাবণ। মনে করো তোমরা একটা বোতলের মধ্যে, আমরা সমুদ্র থেকে, ধরো সমুদ্রে তুমি কক্সবাজারে ঘুরতে গেছো, তুমি হলো সেখানে কিছু ঝিনুক কুড়িয়ে একটা জারের মধ্যে ভরে নিয়ে আসছো, সেখানে কিছু পানিও রাখছো। এখন তুমি পানিটা থেকে ওই ঝিনুকগুলাকে আলাদা করে দিলা, তাহলে তরল আর কঠিন পদার্থের একটা মিশ্রণ থেকে কঠিনটাকে আমরা আলাদা করে দিলাম, তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি? পরিস্রাবণ। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে ক্লোরিনেশন কাকে বলে। তাহলে ক্লোরিনেশন কাকে বলে? আমরা ক্লোরিনযুক্ত পদার্থকে ব্যবহার করে পানির মধ্যে থাকা যে রোগ জীবাণুগুলো থাকে সেগুলোকে যদি আমরা ধ্বংস করে ফেলি তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লোরিনেশন প্রক্রিয়া। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ মান কত। আমরা জানি যে আমাদের মানদণ্ড আছে, তাই না? মানদণ্ডকে আমরা পিএইচ মানদণ্ড দ্বারা আসলে প্রকাশ করি, যার মানদণ্ডটা হলো 0 থেকে 14 পর্যন্ত। সো এই 0 থেকে একদম 6.9 এইটুকু হলো গিয়ে যদি কোনো বস্তুর পিএইচ হয় তাহলে বলতে পারি আমরা সেই বস্তুটা হলো অ্যাসিডীয়। যদি কোনো বস্তুর পিএইচ বরাবর 7 হয় তাহলে বলতে পারি সেটা একটা বিশুদ্ধ পানি, অর্থাৎ সে একটা নিরপেক্ষ। সে কি? সে হলো নিরপেক্ষ। যদি আমার কোনো কিছুর পিএইচ এর মান 7.1 থেকে 14 পর্যন্ত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি অম্লীয়। তার মানে বিশুদ্ধ পানির পিএইচ এর মান হলো 7। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে পানির পুনরাবর্তন কাকে বলে। তাহলে আমাদের দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে, মানে আমাদের হলো গিয়ে সূর্যের তাপে কি হয়? আমাদের পানিগুলা হলো গিয়ে বাষ্পীভূত হয়ে যায় না এবং সেখানে মেঘ আকারে জমা হয় না এবং মেঘটা কি হয়? পরবর্তীতে বৃষ্টি আকারে আবার পৃথিবীতে ফিরে আসে। তার মানে আমাদের পৃথিবীর পানিটা বায়ুমণ্ডলে প্রবেশ করে জমা হয়ে আছে এবং সেই পানিটাই আবারও বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতেই ফিরে আসতেছে। তাহলে এই জিনিসটাকে একটা চক্রের মতন করে ঘুরতেছে না? সো পানির এই চক্রকেই পানির পুনরাবর্তন
পুনরাবর্তন বলা হয়। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে মরা নদী কাকে বলে। তাহলে যে সকল নদীর মধ্যে বসবাসকারী মাছ সহ সকল প্রাণী অক্সিজেন স্বল্পতার কারণে মারা যায়, এই অবস্থা যদি বেশি দিন পরিমাণে চলতে থাকে তাহলে আমাদের ওই নদীটা কি হয়ে যাবে, প্রাণী শূন্য হয়ে যাবে। সকল নদীকে মরা নদী বলে। যেমন আমাদের হলো গিয়ে বাংলাদেশে যদি একটা নদীর কথা বলছি, যেমন বুড়িগঙ্গা নদী, এটা হলো শীঘ্রই মৃত নদে পরিণত হয়ে যাবে। এইটার যে অবস্থা, ওটার মধ্যে অক্সিজেন অ্যাকচুয়ালি নাই বললেই চলে। পরবর্তী কোয়েশ্চেনে বলা হচ্ছে ইটিপি কাকে বলে। তাহলে আমাদের বর্জ্য পরিশোধন যে ব্যবস্থা রয়েছে সেটাকে বেসিক্যালি ইটিপি বলা হয়। ইটিপির ফুল মিনিং এখানে দেওয়া আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে বর্জ্য পরিশোধন করি সেই ব্যবস্থাকে বলা হয় ইটিপি। আশা করি আজকের ক্লাসটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।